আজকের দশম শ্রেণীর বাংলা ক্লাসের প্রবন্ধ আলোচনার ক্ষেত্রে তোমাদের দুটি প্রবন্ধ রয়েছে মাধ্যমিকের সিলেবাসে। একটি রয়েছে প্রাবন্ধিক নিখিল সরকার, যার ছদ্মনাম শ্রীপান্থ, তার প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম, ও অপরটি রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় সেখানে হবে হারিয়ে যাওয়া কালিকলম, এবং এই পরীক্ষায় এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে এবং 5-এর প্রশ্ন থাকবে একটি, 3-এর প্রশ্ন থাকবে না। তোমরা যখন মাধ্যমিক দেবে তখন তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকে হারিয়ে যাওয়া কালিকলম অথবা রাজশেখর বসুর বাংলা ভাষা বিজ্ঞান, এই দুটো থেকে দুটো প্রশ্ন থাকবে, যে কোনো একটি লিখতে লাগবে। বিগত বছরগুলির হিসেবে দেখা গেছে যে স্টুডেন্টরা হয়তো দুটোই প্রিপারেশন ঠিকঠাক নেয়, কিন্তু শেষ পর্যন্ত বেশিরভাগ ছাত্রছাত্রী হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধটাই তারা ভালোভাবে পড়ে, প্রস্তুতি নেয় এবং পরীক্ষাতেও লেখে, যেটা আমরা মাধ্যমিক পরীক্ষার খাতাতেও দেখেছি। যে খাতা আমরা যখন দেখি হারিয়ে যাওয়া কালিকলম, এই প্রবন্ধের বিষয়টা কি এটা একটু বুঝতে হবে। যদি আমরা আমাদের জীবনের দিকেও তাকাই, সবসময় নতুনের আগমনে পুরাতন বিদায় নেয়, অথচ পুরাতনই নতুনের আগমনের প্রস্তুতি তৈরি করে দেয়। এটা চিরকালীন। যেমন আমাদের ঠাকুরদা ছিলেন, ঠাকুমা ছিলেন, তারপরে বাবা মা, তারপরে তো আমাদের প্রজন্ম, ঠিক তোমাদের ক্ষেত্রেও তাই। যেমন মোবাইলের ক্ষেত্রে এখন তোমরা যে মোবাইলটা পাও, সেই মোবাইলটা আজ থেকে 15 বছর আগে অমনটা ছিল না। তোমাদের বাড়িতে জিজ্ঞেস করবে বা বাড়িতে যদি কোনো পুরনো মোবাইল থাকে, দেখবে নোকিয়ার একটা বেশ ঢাউস বড়সড় একটা ফোন ছিল, কিন্তু তার থেকে আজকের যে গেজেট ফোনটি 2026-এ, সেটা অনেকটাই পাল্টে গেছে, কিন্তু একবারে তো হয়নি। ঠিক তেমনি আমরা যে লেখালেখিটা করি, আমরা যে কলমটা ব্যবহার করি, এই কলমও কিন্তু অনেক বিবর্তনের মধ্য দিয়ে এসছে, এবং 2026-এ এসে আমরা এটুকু দেখতে পাই যে কলম বা পেন তার জায়গা অনেকটাই নিয়ে নিয়েছে কম্পিউটার। তো আমাদের যে প্রাবন্ধিকের আমরা প্রবন্ধ পড়ছি নিখিল সরকার, তার কথা 2-1 লাইনে ছোট্ট করে একটু বলি। নিখিল সরকার তিনি জন্মেছিলেন বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলার গৌরীপুর গ্রামে, সাল 1902। পরবর্তীকালে তিনি চলে আসেন কলকাতায়, এবং তার কর্মক্ষেত্র শুরু হয় যুগান্তর পত্রিকার সম্পাদকের মধ্য দিয়ে, এবং পরবর্তীকালে তিনি বহু সময় আনন্দবাজার পত্রিকার কাজ করেছেন। এবং আনন্দবাজার পত্রিকায় বেশ কিছু বছর আগে নিয়মিত সোমবার করে বেরোতো কলকাতার কর্চা। সেই কলকাতার কর্চা বিভাগটি এই শ্রীপান্থ তিনি সামলেছেন। তার ছদ্মনাম দুটো নিখিল সরকারের, একটা শ্রীপান্থ, একটা দৌবারিক। এবং এই প্রাবন্ধিক 1904 সালে কলকাতায় পরলোক গমন করেন। তার প্রবন্ধে আমরা পড়ছি হারিয়ে যাওয়া কালিকলম। তিনি শুরুতে একটা প্রবাদ বলেছেন, কালি কলম মন লেখে 3 জন। ঠিকই তাই, লিখতে গেলে কালির প্রয়োজন আছে, একদম সত্য। কালি ছাড়া লিখবো কী করে? কিন্তু কালির শুধু থাকলে হবে না, কালির একটা আধার লাগবে, সেটা হচ্ছে কলম। আর কালি এবং কলম থাকলেই হবে না, একটা অসাধারণ মন লাগবে। নইলে আমরা যে সমস্ত দোকান থেকে কলম কিনি, পেন কিনি, তারা প্রত্যেকেই কেউ শরৎচন্দ্র হতেন, কেউ রবীন্দ্রনাথ হতেন, কেউ জীবনানন্দ দাশ হতেন। অর্থাৎ শুধু কালি এবং কলম থাকলেই হবে না, মনটাও থাকতে হবে। অর্থাৎ কালি কলম মন। তো যে কালি কলমের কথা বললাম, কালি কলম এবং মন, এইটা 3 জন ব্যক্তির কথা বলা হয়েছে। আসলে 3 জন ব্যক্তি নয়, কালি কলম ও মন এই মিলে একটা সত্তা তৈরি হয়। তো লেখক শুরুতেই বলছেন প্রথম পাতাতে যে আমি একজন লেখক, লেখালেখির অফিসে চাকরি করি। তো একজন লেখকের সঙ্গে একটা কলম থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু লেখক দেখেছেন তিনি ছাড়া তার সেই পত্রিকার অফিসে একজনও কলম ব্যবহার করে না। প্রত্যেকের টেবিলের সামনে কাচের একটা চৌকো মতন আয়তকার একটা আয়নার মতন জিনিস আছে, এবং সেখানেই তারা ঘটাঘট করে লিখে যাচ্ছে। লেখক একমাত্র কলম ব্যবহার করে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা হয় সেই দিন, যেই দিন লেখক
নিজে কলম আনতে ভুলে যান। এবার কলম আনতে ভুলে গেলে কি হয়, তোমরাও তো শ্রেণীকক্ষে অনেক সময় বাড়ি থেকে কলম আনতে ভুলে যাও, বন্ধুবান্ধব তোমাদের সাহায্য করে। তো লেখক অবভিয়াসলি তিনি অফিসে চাইবেন, অফিসে খোঁজ করছেন কার কলম আছে কার কলম আছে, কিন্তু কেউ কলম দিতে পারছে না, কারণ কেউই কলম ব্যবহার করছে না। ড্রয়ার ঘেটে পুরনো একটা যদিও ভোতা মতন একটা সরু কলম পাওয়া গেল, তাতে আর যাই হোক লিখে সুখ নাই, এটা সত্যি কথা। আমাদেরও অনেকের অভিজ্ঞতা হয় যে আমরা নানা জায়গায় ঘুরতে যাই, নানা জায়গায় ঘুরে আসি, কিন্তু আমাদের যদি ফেরার সম্ভাবনা থাকে বা 4-5 দিন ঘুরে এসেও নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিছানা, ওটা একটা তৃপ্তির ব্যাপার। ঠিক এখানেও তেমনি যে নিজের কলম দিয়ে লেখার ব্যাপারটা আলাদা। তো লেখকের সেই দায়সারাভাবেই কাজ ছাড়তে হতো। এবং লেখক এখানে হেসে আরেকটা প্রবাদের অবতারণা করেছেন, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। কথাটার মানে কি, তোমরা দেখবে প্রথম পাতা, যে পাতা 50 পাতায় শুরুতে একটা প্রবাদ রয়েছে, শেষে একটা প্রবাদ রয়েছে। প্রথমেরটা বলেছি কালি কলম মন লেখে 3 জন, আর একেবারে 50 পাতার শেষ লাইনে বলেছি কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। মুন্সিদের কাজ কি, মূলত এরা কোনো জমিদারিতে বা কোনো জোরদারের বাড়িতে লেখালেখির কাজ করত। তো মুন্সিদের সঙ্গে লেখালেখির কারণে কলম একটা তাদের প্রধান প্রয়োজনীয় জিনিস। তো মুন্সির সঙ্গে যেমন কলমটা ওতপ্রোতভাবে জড়িত, লেখকের সঙ্গেও কলমও জড়িত। কিন্তু এখন তো আধুনিক যুগে লেখক কলম ছাড়াও লিখতে পারছেন, কালো গুণে বুঝি আমরাও তাই। লেখক এই কথাটাই বলেছেন। প্রথম 50 পাতায় আমরা 2টো প্রবাদ পাচ্ছি এবং একটা প্রশ্ন, 2টো প্রশ্ন আছে। দ্বিতীয় পাতা অর্থাৎ 51 পাতায় আমরা প্রথম প্যারাতে কি পাচ্ছি, লেখক তার নিজের ছেলেবেলার কথা বলেছেন এবং তিনি বলেছেন যে 50-60 বছর আগে আমার মতো যারা অজ পাড়াগ্রায়ে জন্মেছেন তারা জানেন যে লেখালেখি কত একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল। এবং লেখার বলতে তখন ছিল বাঁশের কঞ্চির কলম, এবার সেই কলমটি তো চুবিয়ে চুবিয়ে লিখতে হতো। আমি যে বিষয়গুলো বলবো, তোমার বাড়িতে যদি পুরনো মানুষ থাকে অর্থাৎ ঠাকুরদা ঠাকুমা বা দাদু থাকে, তাদের জিজ্ঞেস করবে যে তারা দেখেছেন যে চিকন করে কেটে কলমটা চুবিয়ে চুবিয়ে লিখতে হতো। এবার কঞ্চিটা তো নিয়ে আসা হলো, চিকন করা হলো, কিন্তু মুখটা তো চিরে দিতে হবে। তোমরা নিপ পেন যেটাকে বলি, কালির কলম, দেখবে নিপটা চেরা থাকে। এবার ওই চেরাটা থাকে কালিটা সুন্দরভাবে যাতে ব্যালেন্স করে খাতার পাতায় পড়ে, একবারে যাতে না পড়ে। এবার এই মুখ চিরে দেওয়াটা একটা যথেষ্ট দক্ষতার পরিচয়। এটা বড়রা ওই সেই বাঁশের কঞ্চির কলমের মুখটা চিরে দিত সুন্দর করে। এইবার তো কলম তৈরি, এবার লেখার পাতা লাগবে। এবার তারা কোথায় লিখত, কলা পাতা। এবার কলা পাতা গাছ থেকে কেটে সুন্দর করে পৃষ্ঠার মতো সাইজ করে তার মধ্যে কালি চুবিয়ে চুবিয়ে তারা লিখত। এবার লেখা তো কমপ্লিট হলো, লেখা সমাপ্ত হয়েছে। এবার গুরুমশাইয়ের কাছে লেখা জমা দেওয়া হচ্ছে পাঠশালায়। এবার গুরুমশাই কী করবেন, সেই লেখাটাকে তো চেক করবেন, দেখবেন। এবার কিভাবে দেখবেন, লেখাটাকে দেখার পর যখন কমপ্লিট হলো লেখাটা দেখা, তখন তিনি আড়াআড়িভাবে পৃষ্ঠাটাকে ছিঁড়ে দিতেন। এই যে ছিঁড়ে দিল মানে পৃষ্ঠাটা চেক হয়েছে। আমরা কি করি, তোমরা যখন কোনো পড়া লেখো, আমরা সাধারণত লাল কালি দিয়ে সেটাকে দাগ দেই, ঠিক হলে রাইট দেই, ভুল হলে কেটে দিই এবং একটা তারিখ দিয়ে দিই। এবার তারা কি করতেন, পাতাটাকে আড়াআড়িভাবে ছিঁড়ে দিতেন। এবার এই যে তারা আড়াআড়িভাবে ছিঁড়ে দিতেন, তার মানে পাতাটা চেক হয়েছে। তোমরা দেখবে 2026-এও এইটা চলছে এখনও। কোথায় কোনো পার্কে যাবে বা কোনো থিয়েটারে যাবে, যে টিকিটটা তোমাকে দিচ্ছে, তুমি দেখাচ্ছ গেটে এবং দেখবে অর্ধেক ছিঁড়ে তোমার হাতে দিচ্ছে, অর্থাৎ চেকড। সেই সিস্টেমটা এসছে। এবার কি হলো, লেখাটা তো ফেরত দিয়ে দিল গুরু মহাশয়। এবার পাতাটা ফেলবো কোথায়, রাখা তো যাচ্ছে না, ফেলেই দিতে হবে, কলা পাতা শুকিয়ে যাবে। এবার ফেলার সময় কিন্তু কোনো পুকুরে ফেলে দিতে হতো। কেন পুকুরে, গরু রাস্তায় ফেললে গরু যদি খেয়ে নেয় তাহলে অমঙ্গল, ভয়ঙ্কর অমঙ্গল। কথায় বলে ক অক্ষর গোমাংস, এটা একটা আমাদের প্রবাদের মতো কথাটা। অর্থাৎ অক্ষর জ্ঞানহীন ব্যক্তিকে গোমাংসের সঙ্গে তুলনা করা হয়। সাধারণত হিন্দু ধর্মে গোমাংসকে অপবিত্র বলা হয়। সেই জন্য কলাপাতাটা যদি কোনো গরু খেয়ে ফেলে, সেটাও কিন্তু সেই সমানই অপরাধ। যাই হোক, আমরা দ্বিতীয় পাতা 51 পাতায় প্রথম প্যারাতে পেলাম যে কলম কিভাবে তৈরি করা হলো বাঁশের কঞ্চির এবং পৃষ্ঠা কিভাবে হলো। তার মানে কলম আমাদের তৈরি, পৃষ্ঠা আমরা বুঝে নিলাম কলা পাতা। কিন্তু কালিটাও তো তৈরি করতে হবে। এখনকার মতো তো দোকানে গিয়ে বললাম আর কালি পেয়ে গেলাম, তা তো নয়। এবার কালির বিষয়টা কি ছিল, 2টো পদ্ধতি ছিল।
প্রাচীন যারা ব্যক্তি, যারা খুব ভালো কষ্ট করে কালি বানাবেন, তাদের ছিল, তারা বলতেন প্রাচীনরা, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগদুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। সুন্দর কবিতার লাইন, তোমরা মুখস্থ করবে, যখন কোনো পাঁচের প্রশ্ন লিখবে এটাকে কবিতার মতন লিখবে, কারণ নম্বর তোলার ক্ষেত্রে সেটা সহায়ক হবে, কারণ তোমার খাতাটা যেন সুন্দর হয়। কি বললো? তিল ত্রিফলা শিমুল ছালা, অর্থাৎ শিমুল গাছের ছাল, ছাগ দুগ্ধে করি মেলা, অর্থাৎ ছাগলের দুধ নিয়ে তার মধ্যে মিলিয়ে দিতে হবে, লৌহ পাত্রে লোহায় ঘষি। লৌহ পাত্র বলতে সাধারণত লোহার কড়াই। এখন লোহার কড়াই আমাদের প্রত্যেকের বাড়িতেই ব্যবহার খুব কম হয়, এক সময় প্রত্যেকের বাড়িতেই হতো, এবং তোমাদের পুরনো বাসন যদি বাড়িতে দেখো দেখবে লোহার কড়াই অন্ততপক্ষে একটা হলেও আছে, লোহার খুন্তি আছে। আর অনুষ্ঠান বাড়িতে আজও কিন্তু লোহার কড়াইয়ের ব্যবহার আছে। তো সেই লোহার কড়াইয়ের মধ্যে দুধ ঢেলে খুন্তি গরম করে মিলিয়ে দিয়ে এমন কালি তৈরি হতো যে পৃষ্ঠা ছিঁড়ে যাবে তবু কালি উঠবে না। এটা ছিল কঠিন ব্যবস্থা প্রাচীনদের, কিন্তু আমরা করতাম সহজ কালির ব্যবস্থা। কি? আমাদের বাড়িতে ওই উনুনে রান্না হতো, সেই হাঁড়িটা নিয়ে লাউ পাতা দিয়ে ঘষে ঘষে সেই কালিটা আমরা সংগ্রহ করে নিতাম। এবার ওটা জলে গুলে দিলাম, যে কড়াইয়ের নিচে বা হাঁড়ির নিচে যে কালিটা, সেটা আমরা তুলে নিলাম, লাউ পাতা দিয়ে ঘষে ঘষে তুলে নিলাম। তুলে নিয়ে একটা পাত্রে সেটা গুলে নিব। যারা ওস্তাদ কলমবাজ তারা ওর মধ্যে সুন্দরভাবে হরিতকি গুলতো, মানে যারা কালি ভালো তৈরি করতে পারতো, হরিতকি গুলতো, হরিতকি ঘষে নিত। অনেক সময় মাকে বলতাম, মা তুমি একটা কাজ করো তো। মা বলতো, কি? বলছি, একটু চাল পুড়ে বেটে দাও। এবার সাদা চাল, আতপ চাল, তাকে যদি পোড়ানো যায় সেটা কালো হয়ে যাবে। এবার সেটা শিলপাটায় বেটে নেওয়া হতো, তাহলে একদম পাউডার হয়ে গেল। সেটা জলের মধ্যে গুলে নেওয়া হলো। কি তাহলে হলো? প্রথমে ওই কালিটা নেওয়া হলো জলের মধ্যে, তারপরে চাল গুঁড়ো করে পুড়িয়ে গুঁড়ো করে সেটা মিশিয়ে দেওয়া হলো। আর কেউ হরিতকি ঘষে নিত। এবারে দাঁড়ালো ওর মধ্যে আরেকজন কেউ করতো, একটা বড় লোহার খুন্তি গরম করে সেইটা জলের মধ্যে দিয়ে ছ্যাত করে উঠতো। সেটা একটু গরম হতো, টকবক করে ফুটতো, জলটা তো অল্প, ফুটতো। এইবার সেটা ধরে একটা ন্যাকড়ার মধ্যে, তোমরা বাড়িতে দেখেছো চা করলে যেভাবে ছাঁকনিতে চাটা ছেঁকে নেয়, কারণ চাটা পড়ে যায়, পাতাগুলো থেকে যায়, ঠিক একইভাবে একটা সাদা সুন্দর ন্যাকড়ায়, সুতির ন্যাকড়ায় সেটা ঢেলে নিত, এবং কালিটা কিন্তু রাখা হচ্ছে একটা পাত্রে। তার মানে আমাদের কালিও তৈরি হয়ে গেল। এবং কালি তৈরির দুটো পদ্ধতি, তোমাকে দুটো পদ্ধতি লিখতে হবে। প্রাচীনরা কি বলতেন সেই বলাটা ছিল কবিতার আকারে বলেছি, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লৌহ পাত্রে লোহায় ঘষি, ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এটা মুখস্থ রাখবে। আর আমরা সহজ পদ্ধতি কি করতাম সেটাও বললাম। এবার কালিটা কোথায় রাখবে? অবশ্যই পাত্রে বা দোয়াতে। সেই দোয়াতটা কিসের তৈরি ছিল? মাটির তৈরি। মনে রাখবে, দোয়াতটা মাটির তৈরি। অনেক সময় ক্লাসে স্টুডেন্টরা তোমরা প্রশ্ন করো, স্যার মাটির দোয়াতে রাখলে তো কালিটা শুষে নেবে মাটির হাঁড়ি দেখেছো, মাটির গ্লাস দেখেছো, ওটা পুড়িয়ে নেওয়া হয়। এবার পুড়িয়ে নিলে তো শক্ত পাত্র হয়ে গেল। এবার ওই কালিটা সেই মাটির দোয়াতে ঢেলে নেওয়া হলো। এবার ঢেলে নেওয়ার পরে কি হলো ভালো করে মনে করো। মাটির তৈরি দোয়াত, ঘরের তৈরি কালি, লেখার জন্য কলা পাতা, আর বাঁশের কঞ্চির কলম, এই দিয়েই আমাদের প্রথম লেখালেখি। অর্থাৎ আজকে আমরা একেবারে 2026-এ এসে যত সহজভাবে কলম পাচ্ছি, যত সহজভাবে পৃষ্ঠা পাচ্ছি, কালি পাচ্ছি, লেখক যখন লিখেছেন, লেখক যখন ছোট ছিল তার 50-60 বছর আগেও এমন ব্যবস্থা ছিল না। কত কষ্টসাধ্য ছিল ভেবে দেখো তো। তারও আগে কি ছিল? রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, তার আগে ফিরে যাও রায়গুণাকর ভারতচন্দ্র, মুকুন্দ দাস, বিদ্যাপতি, তারও আগে চলে যাও কালিদাস, ভবভূতি। তাহলে কত কষ্ট তাদের সময় ছিল কলম, কত কষ্ট ছিল পৃষ্ঠা জোগাড় করা। কিন্তু তাদের প্রতিভা কিন্তু কখনো থেমে থাকেনি। এই কথাগুলো পড়ব আরও পরবর্তী পৃষ্ঠায়। তো আজকে তোমাদের শুরুটা করে রাখলাম হারিয়ে যাওয়া কালি কলমের। আমি 3টে প্যারা পড়ালাম,
50 পাতা এবং 51 পাতার দুটো প্যারা পড়িয়েছি। আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা সামনে এগোবো। তুমি পৃষ্ঠা ফলো করবে 50 এবং 51 পাতা।